সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, হাসনাত আব্দুল্লাহ। এদিকে ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। অপরদিকে গত 14 মাসে 1 কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি হাসনাত আব্দুল্লাহ। আরও থাকছে, বিজয় নিয়েই ঘরে ফিরবেন রুমিন ফারহানা, দিলেন যে হুঁশিয়ারি। এবং সবশেষে থাকছে, ওসমান হাদি এখন সারা বিশ্বের সাখাবাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশকে ভালোবাসা দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান, বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে, হাসনাত আব্দুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন মনোপত্র যাচাই বাছাই শেষে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের দেওয়া বক্তব্যে প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কুমিল্লা ০৪ দেবদীর আসনে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিদায়ের পর আমরা যে স্বাধীন ও নিরপেক্ষ প্রশাসনের স্বপ্ন দেখেছিলাম, বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। আজকের প্রশাসনের দ্বিচারিতা ও পক্ষপাতমূলক আচরণ আমাদের গভীরভাবে হতাশ করেছে। তিনি আরও বলেন, দেবদীরা ০৪ আসনের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় নিয়ম ভঙ্গ করে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ ওঠে। এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণসহ লিখিত কাগজপত্র জমা দেওয়ার পরও প্রশাসন ওই প্রার্থীর মনোনয়ন অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত আসন্ন জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সে বিষয়ে জনমনে বড় ধরনের সন্দেহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন তিনি। প্রশাসনের ভূমিকার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আমরা দেখেছি কিভাবে জুলাই মাসকে কুক্ষিগত করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলা হয়েছে, প্রকাশ্যে হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে। অথচ এসব ঘটনায় জড়িতদের এখনও দৃশ্যমান কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ। তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন বিভিন্নভাবে সংস্কারের চেষ্টা করলেও কিছু রাজনৈতিক দল তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। তবে আসন্ন নির্বাচনই প্রমাণ করবে প্রশাসন আদৌ কতটা সংস্কার হয়েছে কিংবা হয়নি। দেবদীরবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার আপনাদের ভোটের অধিকার ফিরে এসেছে। আমার মা, বোন, ভাই, শিক্ষক, ডাক্তার, কৃষক, শ্রমিক সবার পক্ষে দাঁড়িয়ে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। তিনি জানান, জামায়াতে ইসলামের পক্ষ থেকে মনোনীত হয়ে তিনি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ১২ তারিখ সবাই কেন্দ্রে এসে ভোট দেবেন। ইনশাল্লাহ সকলের ভোটের মাধ্যমে শাপলা কলি বিজয়ী হবে। কুমিল্লার ৬টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলের প্রার্থিতা সহ ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং একজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। কুমিল্লা ৪ আসনে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে ফাতেমা এখন জাইমা রহমানের ছায়াসঙ্গী। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের শূন্যতার এক নীরব সাক্ষী তার দীর্ঘদিনের পরিচারিকা ও বিশ্বস্ত সঙ্গী ফাতেমা বেগম। তার আপুসীনতার লড়াইয়ে পর্বতের মতো অনড় থেকেছেন ফাতেমা। কারাগার থেকে দাফনের সময় কফিন বহন করা পর্যন্ত এক মুহূর্তের জন্য পিছু ছাড়েননি তিনি। এবার জিয়া পরিবারে বিশ্বস্ত সেই ফাতেমা হয়েছেন তারিক রহমানের কন্যা জাইমা রহমানের ছায়াসঙ্গী। বুধবার যখন খালেদা জিয়াকে দাফন করার জন্য উন্মুক্ত কফিন নিয়ে যাওয়া হয়, তখন সেই কফিনের সঙ্গে ফাতেমাও হেঁটে যান কবর পর্যন্ত। সাবেক প্রধানমন্ত্রীর মরদেহের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদেছেন, চোখ মুছে মুছেই শেষ বিদায়ের সকল প্রস্তুতিতে সহায়তা করেছেন। শুক্রবার বেগম জিয়ার কবর জিয়ারতের সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তিনিও ছিলেন।
সেখানে ধারণ করা একটি ফুটেজে ফাতেমাকে দেখা গেছে জাইমা রহমানের সঙ্গে। ১.৫ দশকের বেশি সময় ধরে ফাতেমা ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। বাসভবন ফিরোজা, গুলশানের কার্যালয়, রাজপথের উত্তাল মুহূর্ত, কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠ বা বিদেশ সফরের নীরব করিডর, সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন ফাতেমা। গৃহকর্মীর পরিচয় দিয়ে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশ। ২০১০ সালে গুলশানের ফিরোজায় দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে খালেদা জিয়ার দৈনন্দিন জীবনের নির্ভরতার জায়গায় পৌঁছান তিনি। চেয়ারপারসনের ব্যক্তিগত অফিসারদের ভাষায় ফাতেমার দায়িত্ব শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ওষুধ খাওয়ানো, সময়মতো প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেওয়া, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এসবই ছিল তার নীরব দায়িত্ব। এই দায়িত্বের ভেতরেই গড়ে ওঠে এক মানবিক সম্পর্ক, যা চাকরির সংজ্ঞা ছাড়িয়ে অনেক দূর যায়। ফাতেমার জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহমাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালিকা বেগম দম্পতির ৫ সন্তানের মধ্যে তিনি সবার বড়। খুব অল্প বয়সেই সংসারের ভার এসে পড়ে তার কাঁধে। একই ইউনিয়নের কৃষক হারুন লাহারির সঙ্গে বিয়ের পর জীবন চলছিল মেঘনার চরের সংগ্রামী বাস্তবতায়। ২ সন্তান জাকিয়া ইসলাম রিয়া ও মুহাম্মদ রিফাতকে নিয়ে স্বপ্ন দেখার সময়ই নেমে আসে দুঃসংবাদ। ২০০৮ সালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। তখন রিফাতের বয়স মাত্র ২ বছর। মুহূর্তে বদলে যায় জীবনের চিত্র। স্বামীর মৃত্যুর পর ২ সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে যান ফাতেমা। কিন্তু মুদি দোকানি বাবার সামান্য আয় সংসারের বোঝা টানতে পারছিল না। সেই বাস্তবতাই তাকে বাধ্য করে কঠিন সিদ্ধান্ত নিতে। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি যান তিনি। ২০০৯ সালে পূর্ব পরিচিত এক ব্যক্তির মাধ্যমে কাজ পান খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা, যা শেষ পর্যন্ত ইতিহাসের অংশ হয়ে ওঠে। রাজনীতির উত্তাল সময়গুলোতেই ফাতেমাকে সবচেয়ে বেশি দেখা গেছে খালেদা জিয়ার নীরব ছায়া হিসেবে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে আন্দোলনের সময় গুলশানের কার্যালয়ের সামনে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হলে পতাকা হাতে পাশে দাঁড়িয়েছিলেন ফাতেমা। ২০১৫ সালের শুরুতে টানা ৯২ দিন গুলশান কার্যালয়ে অবস্থানকালেও তিনি ছিলেন সার্বক্ষণিক সঙ্গী। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে ফাতেমা প্রথম আলোচনায় আসেন। গুলশানের বাসার সামনে বালু ভর্তি ট্রাক দিয়ে পথরুদ্ধ। গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলছেন খালেদা জিয়া। পুলিশের চাপে শরীরের ভার সামলাতে পারছেন না। ঠিক সেই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে ধরা পড়েন ফাতেমা। নীরবে শক্ত করে ধরে রেখেছেন নেত্রীর হাত। রাজনীতির উত্তাপের মাঝেও সেটি ছিল এক মানবিক দৃশ্য। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে যান। নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার। আইনজীবীদের আবেদনের পর আদালত অনুমতি দেয় গৃহকর্মী হিসেবে ফাতেমা তার সঙ্গে থাকতে পারবেন। ৬ দিন পর কারাগারে প্রবেশ করেন ফাতেমা। রাজনৈতিক কোনো পরিচয় ছাড়াই স্বেচ্ছায় তিনি হয়ে ওঠেন কারাবন্দী। প্রায় ২৫ মাস তিনি কাটান কারাগারে, কারণ তিনি জানতেন এই সময় একা থাকা মানে ভেঙে পড়া। ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে খালেদা জিয়া ৫৩ দিন হাসপাতালে ছিলেন। যখন মানুষ প্রিয়জনের কাছেও যেতে ভয় পাচ্ছিল, তখন ফাতেমা ছিলেন অবিচল। সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়ে পাশে ছিলেন তিনি। সর্বশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও ফাতেমা ছিলেন সঙ্গী। আলোচনায় নয়, ক্যামেরার সামনে নয়, কিন্তু সবখানেই উপস্থিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার কটাক্ষ করে বলেছিলেন, কারাগারেও খালেদা জিয়ার ফাতেমা লাগবে। সেই মন্তব্যই যেন প্রমাণ করে দেয় ফাতেমা কেবল একজন গৃহকর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন অনিবার্য সঙ্গী। শেষ পর্যন্ত সেই ছায়া সঙ্গীকেই চির বিদায় জানাতে হলো। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়ার পাশে ছিলেন ফাতেমা। দাফনের দিন কফিনের সঙ্গে হেঁটে কবর পর্যন্ত যান ফাতেমা। কফিনের পাশে নীরবে দাঁড়িয়ে অঝরে কেঁদে কেঁদেই শেষ বিদায়ের সব প্রস্তুতিতে সহায়তা করেন। কার্যালয়ের এক কর্মকর্তার ভাষ্য, খালেদা জিয়ার শেষ সময়গুলিতে সবচেয়ে ভেঙে পড়া মানুষগুলোর একজন ছিলেন ফাতেমা। দীর্ঘদিন ধরে নিজের পরিবার, সন্তান, ব্যক্তিগত জীবন সবকিছু পেছনে রেখে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন একজন মানুষের সেবায়। কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো পদ নেই, তবুও ইতিহাসের কঠিন মুহূর্তগুলোতে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। ঘনিষ্ঠ সূত্র জানায়, দীর্ঘদিন খালেদা জিয়াকে ঘিরেই যার জীবন আবর্তিত ছিল, সেই ফাতেমা এখন হঠাৎ করেই এক শূন্যতায় পড়েছেন। তার দৈনন্দিন রুটিন, দায়িত্ব, এমনকি জীবনের উদ্দেশ্য সবকিছু নেত্রীর সঙ্গেই জড়িয়েছিল। বর্তমানে ফাতেমা বেগম শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও মানসিকভাবে গভীর শোকে আচ্ছন্ন।
অপরদিকে গত ১৪ মাসে ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করেনি হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি ১ কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। তিনি আরও বলেন, সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারবো, একজন এসে আমার সামনে বলতে পারবেন না কারো পকেট থেকে কোনো ব্যক্তি থেকে ১ কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি। আজ শুক্রবার ২ জানুয়ারি দুপুরে তারা নির্বাচনী আসন কুমিল্লা ৪ দেবিদ্বর পৌরসভার মিলনায়তনে দেবিদ্বর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা অতীতে কেন্দ্র দখল করেছেন, দখল করতে চান বা করতে সহায়তা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমরা আপনাদের বিন্দু পরিমাণ ছাড় দেব না। তিনি বলেন, সংস্কার ও ইনসাফপূর্ণ একটি সমাজ গড়তে হলে জোটের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করব। আমাদেরকে নানাভাবে বিভাজন করার চেষ্টা চলছে, আমাদের সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার উপর বেইনসাফি করা হবে না, ততক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট। আপনি যদি আমার বিরুদ্ধে ভোট দেন, তারপরেও আমি আপনার ভোট দেবার নিশ্চয়তা দেব। কিন্তু আপনি যদি মানুষের ভোটাধিকার হরণ করতে আসেন, কেন্দ্র দখল করতে আসেন, আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। প্রশাসন দিয়ে, পুলিশ দিয়ে, ক্যাডার দিয়ে, অর্থ দিয়ে নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, আমরা আপনার বিরুদ্ধে দাঁড়াবই। তিনি আরও বলেন, আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছে ঋণ খেলাপি পরিশোধের একটি উপলক্ষ মাত্র, নির্বাচনের পরে ব্যাংকের যে ঋণগুলো রয়েছে, দেবিদ্বরের উন্নয়নের টাকা মেরে সেই ঋণ পরিশোধ করবেন, আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এই জনগণকে নিয়ে এই ভোট চোরদের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকব। আমরা ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করব। আরও থাকছে, বিজয় নিয়েই ঘরে ফিরবেন রুমিন ফারহানা, দিলেন যে হুঁশিয়ারি। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচন টেন্ডারবাজি, বোমাবাজি, চাঁদাবাজি ও ভূমিদস্যু সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে একটি নির্বাচন। আমি আশা করি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন একটি ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নিশ্চিন্তে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জনগণের সেই ভোটে বিজয় নিয়েই ঘরে ফিরব, ইনশাল্লাহ। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বাবুল মিয়ার জালালপুর গ্রামের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা এসব কথা বলেন। রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি মনে করে জোর করে রাজনীতি করবে, তা বর্তমানে সম্ভব নয়। আমি বাবার পথে হাঁটছি বলে বাবার মতো চুপ থাকব, এটা ভাবলে ভুল করবেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকার আমার বাবার বিজয় ছিনিয়ে নিয়েছিল, কিন্তু এবার আমার বিজয় ছিনিয়ে নেবার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। কেউ যদি প্রভাব বিস্তার করে, ভয়ভীতি দেখিয়ে আমার নেতাকর্মী বা কোনো ভোটারকে দমিয়ে রাখতে চায়, তাহলে তারা এখনও বড় ভুলের মধ্যে বসবাস করছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁসমার্কায় নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মেয়েই আমি, আপনারা আপনাদের মেয়েকে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমার কাছে আপনারা যেভাবে খোলামেলা কথা বলতে পারবেন, অন্য কোনো এমপির কাছে সেভাবে বলতে পারবেন না। তিনি আরও বলেন, আমি সরাইল ও আশুগঞ্জ সহ বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে স্বপ্ন দেখি। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শান্তির নগরী হিসেবে এসব এলাকাকে গড়ে তুলতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বাবুল মিয়া, রেনু মিয়া, চান্দুরা ইউনিয়ন পরিষদ সদস্য আবু সাইদ মেম্বার, মাজেদা খাতুন মেম্বার, নরেন্দ্র পাল, শান্ত পাল, যশনী পাল, মুক্তার মেম্বার, আলামিন, রনি, আকবর হোসেন, আবুল কাশেম, বাবলু মিয়া, রাখাল ঋষি, মনির চৌধুরী, ইন্দ্র দাস সহ শত শত মানুষ। নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম জেনারেল সাখাবাত হোসেন বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। শুক্রবার বিকেলে জেলার নলচিটি শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট উদ্বোধনকালে তিনি এসব বলেন। তিনি বলেন, হাদির আশা ছিল এদেশের রাজনীতি হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে সেই রকম রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে, তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয়, এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না। উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে তার নামে নলচিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছি। এর আগে তিনি হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটি এর ডিরেক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, নলচিটি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হাবিব, ওসি আরিফুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।